বন্ধুরা, কল্পনা করুন একদিন সকালে আপনি জানতে পারলেন যে একটি বিশ্ব সমাপ্তকারী ঘটনার কারণে পুরো পৃথিবীর সমস্ত লোক মারা গেছে, কেবল আপনি একা ছাড়া। এখন কি হবে? বড় বড় হোটেল, মল সব খালি পড়ে আছে, সবকিছু বিনামূল্যে, আপনার যা খুশি নিতে পারেন। কিন্তু এই স্বাধীনতার উল্টো পিঠে কি অপেক্ষা করছে? মানুষের অনুপস্থিতিতে শহরগুলিকে যখন জঙ্গল গ্রাস করে নিয়েছে, তখন সেই নীরবতা কি সত্যিই খালি? এমনই কিছু ঘটে আমাদের 2025 সালের লেটেস্ট সিরিজ আর্থ অ্যাবাইডসে। গল্পের শুরু হয় ইশ নামের একজন বায়োলজিস্টকে দিয়ে, যিনি গত কয়েক মাস ধরে জঙ্গলের ঠিক মাঝখানে একা বসবাস করছিলেন, যাতে তার গবেষণা সম্পূর্ণ করতে পারেন। কিন্তু ঠিক এই সময়ে একটি বিষাক্ত সাপ তাকে কামড়ায়। ইশ ঘাবড়ে যায় এবং এই তাড়াহুড়োর মধ্যে তার হাত থেকে ফোনও নিচে পড়ে যায়। অর্থাৎ এখন সে সাহায্যের জন্য কাউকে ডাকতেও পারবে না। তাই সে নিজেই হাতে কেটে বিষ বের করার চেষ্টা করে। সে শহর থেকে অনেক দূরে থাকতো, তাই জল পান করার পরই সে এই কেবিনে জ্ঞান হারায়। সে ক্রমাগত হ্যালুসিনেশন দেখছিল, কারণ সাপের বিষের কিছু প্রভাব তখনও বাকি ছিল, এবং সে এভাবেই অনেক দিন অর্ধ অচেতন অবস্থায় শুয়ে থাকে। এর মাঝে এক রাতে বাইরে থেকে হেলিকপ্টারের আওয়াজও আসে। দরজায় কিছু বিজ্ঞানী তাকে তাদের সাথে নিয়ে যেতে এসেছিল। সম্ভবত বাইরের দুনিয়ায় কোনো বড় জরুরি অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু ভেতরে ইশ আওয়াজ করতে পারে না, এবং তারা ভেতরে কেউ নেই ভেবে বাইরে থেকেই ফিরে যায়। কয়েকদিন পর অবশেষে অবশিষ্ট বিষের প্রভাবও তার শরীর থেকে বেরিয়ে যায় এবং সে নিজেকে সুস্থ অনুভব করতে শুরু করে। কিন্তু যদি কিছুটা বিষ তখনও বাকি থাকে, তাই সে দ্রুত তার গাড়ি স্টার্ট করে শহরের হাসপাতালে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু শহরে যেতেই এখানে তো সব কিছুই বদলে গেছে। ইশ দেখে যে এখন রাস্তায় কোনো জীবিত মানুষ নেই, পুরো পৃথিবীতে ধ্বংস ছড়িয়ে পড়েছে। রাস্তায় হাজার হাজার গাড়ি বন্ধ অবস্থায় পড়ে আছে, সেই গাড়িগুলিতে সবাই মারা গেছে। সে দ্রুত একটি রাস্তার সাইন পড়ে। আসলে গত কয়েকদিনে পুরো পৃথিবীতে এমন একটি রোগ ছড়িয়ে পড়ে যা কয়েকদিনের মধ্যে সমস্ত জনসংখ্যাকে মেরে ফেলে। এখন কোনো সরকার নেই, কোনো নিয়মকানুন অবশিষ্ট নেই। ইশ কাঁদতে কাঁদতে দ্রুত নিজের বাড়ির দিকে যেতে থাকে, কারণ সে তার বাবা মাকে দেখতে চেয়েছিল। সে জানতো যে সে নিজে এই রোগ থেকে বেঁচে গেছে, কারণ সে গত কয়েক মাস ধরে জঙ্গলে একা বাস করছিল। এখন বাড়িতে এসে ইশ দেখে যে তার বাবা মা ইতিমধ্যেই কয়েকদিন ধরে মারা পড়ে আছেন। এখন সে কিছুক্ষণের জন্য বাস্তবতা মেনে নেওয়ার পর তার বাবা মায়ের কবর খুঁড়তে শুরু করে, যাতে তাদের শেষকৃত্য করতে পারে। এখন আগামী কয়েকদিনের মধ্যে সে বুঝতে পারে যে তার শহরে এখন সে ছাড়া আর কেউ জীবিত নেই। কিন্তু তার আশা ছিল যে তার ছাড়া আরও কিছু সার্ভাইভার বাইরে নিশ্চয়ই বেঁচে আছে, যারা হয়তো এই রোগ থেকে মুক্ত থাকতে পেরেছে। তাই এখন নিরাপত্তার জন্য সাথে বন্দুক এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে সে লাস ভেগাস শহরে যেতে থাকে। পথে যে ব্রিজটি শহরকে সংযুক্ত করত সেটিও বন্ধ ছিল, তাই ইশকে বেশ লম্বা পথ অতিক্রম করার পর অন্য রাস্তা দিয়ে লাস ভেগাসে যেতে হয়। কিন্তু এই শহরটিও খালি পড়েছিল, এখানে দূর দূর পর্যন্ত কেউ জীবিত নেই। বড় বড় হোটেল এবং ক্যাসিনো খালি পড়েছিল। তাই ইশ এখন ক্লান্ত হয়ে একটি বিখ্যাত হোটেলে থামে। এখানে যেহেতু সব কিছুই তার জন্য বিনামূল্যে ছিল, তাই সে দামি মদ পান করতে শুরু করে। এর পরের রাতেই তার কাছে আরও দুজন সার্ভাইভার মিল্টন এবং অ্যান আসেন, যারা তারই মতো এই রোগ থেকে মুক্ত ছিলেন। তারা জানায় যে তারা গত কয়েকদিন ধরে এভাবেই দামি হোটেলগুলিতে বাস করছিল। মিল্টন ইশকে শেষ টিভি সম্প্রচারটিও দেখায়, যেখানে ঘোষণা করা হচ্ছিল যে বিজ্ঞানীরা এই নতুন রোগের অ্যান্টিডট খুঁজে পাননি। এবং এর পরে বিভিন্ন দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। লোকেরা রেশন পাওয়ার জন্য একে অপরকে মারতে শুরু করে এবং মাত্র কয়েক দিনের মধ্যে সবাই মারা যায়। ইশ জানতে পারে যে মিল্টন এবং অ্যান আজই প্রথমবার কোনো জীবিত মানুষকে দেখেছে, অর্থাৎ পুরো পৃথিবীতে জীবিত থাকা মানুষের সংখ্যা খুব কম হতে চলেছে। সে এটাও জানতে পারে যে এতদিন একা থাকার কারণে মিল্টন এবং অ্যানের মানসিক অবস্থা খুব খারাপ। অ্যান প্রকাশ করে সে ভিডিও কলে তার স্বামী এবং সন্তানদের মরতে দেখেছে, যার পরে এখন তার বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই। ইশ আগামী কয়েকদিন পর্যন্ত তাদের সাথেই এই দামি হোটেলে থাকা শুরু করে। এত দামি এবং ব্র্যান্ডেড পোশাক সব কিছুই বিনামূল্যে থাকা সত্ত্বেও এখন তাদের কিছুই ভালো লাগে, যেন মানুষের সাথে সাথেই ব্র্যান্ডের মূল্যও শেষ হয়ে গেছে। মিল্টনও জানায় যে সে একজন বড় ব্যবসায়ী ছিল এবং সে নিজের কঠোর পরিশ্রমে অনেক কিছু অর্জন করেছিল, কিন্তু এখন তার কাছে তার খ্যাতিও নেই আর না তার পরিবার। তাই সে নিজের কাছে একটি বন্দুক রেখেছে, যাতে তারা তিনজন একসাথেই মারা যেতে পারে। এখন এটা শুনে ইশ ঘাবড়ে গিয়ে বাইরে দৌড়াতে শুরু করে, কারণ তার এখনও বেঁচে থাকার ইচ্ছা ছিল, এবং সে তার পেছনে দুটি গুলি চলার শব্দ শুনতে পায়। অর্থাৎ মিল্টন এবং অ্যান সেই কাজ কি করেই ফেলেছে। ইশ আবার একা
একা হয়ে যায়। তার মনে হচ্ছিল যেন সে পুরো পৃথিবীতে একাই জীবিত মানুষ আছে। তাই সে খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে শহর থেকে বেরিয়ে আসে এবং পথেই তার একটি কুকুরের সাথে দেখা হয়। এখন এই কুকুরটির মধ্যেই সে তার একজন সঙ্গী খুঁজে পেল, এর সাথেই বেঁচে থাকার আশা। তাই সে তার নাম দেয় লাকি এবং তাকে নিজের সাথে রেখে দেয়। এখান থেকে ইশ তার জীবন নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। তাই এখন সে প্রথমে অনেকগুলো সার্ভাইভালের নিয়ে তার পুরনো বাড়িতে ফিরে আসে, যেখানে সে এখন থেকে লাকির সাথে থাকবে। তাছাড়া খাবার এবং রেশন পাওয়ার তো এখন কোনো কমতিই ছিল না। আর এখন ধীরে ধীরে সময় পেরিয়ে তাদের 1 বছর হয়ে গেছে। ইশ এবং লাকি একসাথে থাকে। দিনের বেলায় তারা বাইরে ঘুরতে যায়। যদিও শহরগুলিতে কেউ নেই, তবুও তারা অন্য কোনো জীবিত সার্ভাইভারের সন্ধান করত। একদিন লাকি একটি বাড়ি দেখে ঘেউ ঘেউ করতে থাকে, যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল। ইশ এখন লাকিকে নিয়ে দ্রুত সেদিকে যেতে শুরু করে, অর্থাৎ তারা সেখানে নিজেদের ছাড়া আরও কোনো জীবিত মানুষ খুঁজে পাবে। আর এখানে পৌঁছে তাদের এমা নামের একটি মেয়ের সাথে দেখা হয়, যে প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু ইশ তাকে বোঝায় যে সে তার জন্য কোনো বিপদ নয়। তারা একে অপরের কাছ থেকে জানতে পারে যে গত 1 বছরে তারা একে অপরের ছাড়া আর কাউকে জীবিত দেখেনি। তারা এই ভেবেও খুশি ছিল যে এখন তারা একে অপরের সঙ্গ পেয়েছে, না হলে তারা কত একা ছিল। এমাও এখন ইশের সাথে তারই বাড়িতে থাকতে চলে আসে। ইশ এখানে একা থাকার সময় কিছু গুছিয়ে রাখেনি, তাই এখন দুজন মিলে তার বাড়ি মেরামত করতে শুরু করে। এখানে খাবারের স্টোরও কাছেই ছিল, তাই এখান থেকে তারা আনলিমিটেড খাবার নিতে পারবে। একে অপরের সাথে মিলে তাদের মধ্যে বেঁচে থাকার একটি নতুন উদ্দীপনা জেগে ওঠে। এখন তারা উত্তেজিত হয়ে ঘুম থেকে ওঠে তাদের দৈনন্দিন কাজগুলি সম্পন্ন করে। এখানে তারা তাদের শখও তৈরি করে নিয়েছিল, যাতে তারা একঘেয়ে না হয়ে যায়। এর পাশাপাশি তারা এটাও জানত যে যদি তারা পৃথিবীর শেষ বেঁচে থাকা দম্পতি হয়, তবে তাদেরই জনসংখ্যা বাড়াতে হবে। এদিকে এখন মানুষের বিলুপ্তির পরে বন্য জন্তু জানোয়ার শহরের দিকে আসতে শুরু করেছিল। সময়ের সাথে ইশ বাড়িতে সোলার প্যানেলও লাগানো শুরু করে, যাতে তাদের বাড়ি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে মাত্র কয়েকদিনের মধ্যে এমাও ইশের সন্তানের গর্ভবতী হয়ে ওঠে। এমা খুব খুশি ছিল যে এখন তারা বেঁচে থাকার আরও একটি কারণ খুঁজে পাবে। যদিও ইশ সন্দেহপ্রবণ ছিল যে তাদের এই পোস্ট অ্যাপোকালিপটিক পৃথিবীতে তাদের বাচ্চাকে আনা উচিত কি না। এছাড়াও তাদের এই শিশুর প্রসবও করাতে হবে। তাই ইশ কাছাকাছি লাইব্রেরিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার বই পড়তে শুরু করে। সময়ের সাথে তাদের বাড়ি সব দিক থেকে সুরক্ষিত হয়ে গিয়েছিল। তাদের বাড়িতে সোলার প্যানেল লাগানো হয়েছিল, তাই এখন তারা খাবার ফ্রিজে সংরক্ষণ করতে পারবে। তারা অনেক মুরগি এবং পোষা প্রাণী পালন করেছিল, যা থেকে তারা ডিম এবং দুধ পাচ্ছিল। তাদের কাছে একটি বড় সবুজ বাগান এলাকা ছিল। আশেপাশের বাতাসও মানুষের পরে পরিষ্কার হয়ে গিয়েছিল, অর্থাৎ তাদের জীবন সত্যিই নিখুঁত হয়ে উঠেছিল। কিন্তু এখন সময়ের সাথে তাদের একটি বড় সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে তাদের আশেপাশে ইঁদুরের সংখ্যা দিন দিন বাড়তেই যাচ্ছিল এবং এখন তো তারা তাদের বাড়ির কাছেও আসতে শুরু করেছিল। তাই তারা তাদের বাড়ির চারপাশের সমস্ত আবর্জনা পোড়াতে শুরু করে, যাতে ইঁদুর দূরে থাকে। কিন্তু যখন এই পদ্ধতিও কাজ করে না, তখন তাদের বাড়িটি ভেতর থেকে সিল করতে হয়। রাতে এমা বলে যে তারা শীঘ্রই ইঁদুরের কোনো না কোনো চিকিৎসা খুঁজে নেবে। তাছাড়া এখন তো তারা তাদের অনাগত সন্তানের জন্য খুশি। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইশ আশেপাশের বিড়ালদের ধরে আনে, যার ফলে শহরে ইঁদুর কমতে শুরু করে। আর অবশেষে সেই দিন আসেই যখন এমার সন্তান জন্ম হওয়ার কথা ছিল। দুজনেই এই দিনের জন্য অনেক প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই ইশের সাহায্য করার ফলে তাদের একটি সুস্থ কন্যা সন্তান জন্মায়। তারা খুশি ছিল এবং তারা শহরে গিয়ে তাদের ঠিকানা এঁকে দেয়, যাতে যদি অন্য কোনো বেঁচে থাকা মানুষ তাদের শহরে আসে, তবে তারা খাবার এবং জলের জন্য তাদের বাড়িতে আসতে পারে। আর এখন ধীরে ধীরে 6 বছর পেরিয়ে গেছে। আজ যখন ইশ তার গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখনই রাস্তায় তার গাড়ির সামনে একটি জন্তু চলে আসে। আসলে এখন জঙ্গল এবং শহরের মধ্যে কোনো সীমানা অবশিষ্ট ছিল না, তাই প্রায়ই বন্য জন্তু জানোয়ার শহরের দিকে আসতেই থাকে। ইশও তাকে দেখছিল যে এর মাঝে তার একটি মেয়েকে দেখতে পায়, যে ভয় পেয়ে তার থেকে দূরে পালাচ্ছিল। ইশ দৌড়ে তাকে দ্রুত থামায় যে সে যেন তাদের বাড়ি চলে, কিন্তু সেই মেয়েটি একটু বেশিই ভয় পাচ্ছিল এবং ইশ তাকে আপেল দেওয়ার পর সে বুঝতে পারে যে সে তাকে কিছু বলবে না। তাই সে তার ট্রাকে পিছনে বসে বাড়ি পর্যন্ত আসে। এখানে ততক্ষণে ইশ এবং এমা দুটি সন্তানের জন্ম দিয়েছেন। বড় মেয়ে হেদার জন্ম হওয়ার 2 বছর পর তাদের অ্যালেক্সও জন্মায়। এদিকে এমা তো এখন তৃতীয় সন্তানেরও গর্ভবতী। এখন মনে হচ্ছে পুরো পৃথিবীর জনসংখ্যা এই দুজনেই বাড়াবে। যাই হোক, এর পাশাপাশি তাদের শহরে লেখা ঠিকানার পরে
আরও দুজন সার্ভাইভার তাদের সাথে থাকতে চলে আসে, জর্জ এবং মারিনা। যদিও সেই নতুন মেয়েটি তখনও ভয় পেয়েছিল এবং সে ট্রাক থেকে নিচে নামেনি। এখানে বাকি সবাইও বেশি জোর জুলুম করে না এবং মেয়েটি আজকের রাত সেই ট্রাকেই নইল। এখন সকালে যখন মারিনা তাকে খাবারও দিতে যায় তখন সে ঘাবড়ে যায়। তাই মারিনা তাকে নিজের গল্প শোনায়, কিভাবে তারাও একসাথে ঘুরে বেড়াচ্ছিল। তারপর তারা ইশ এবং এমার ঠিকানা পায় এবং তারপর তারা গত কয়েক বছর ধরে এখানেই আরামে বাস করছে। এখানে কোনো কিছুর কমতি নেই। এখন সেই মেয়েটিকে স্নান করার কথা বলে মারিনা তার জিনিসপত্র থেকে অদ্ভুত কিছু আঁকা ছবি দেখে। এছাড়াও একটি চিঠিও ছিল যাতে সেই মেয়েটির নাম ইভি লেখা ছিল। এখন মারিনা এই চিঠিটি সবাইকে দেখায়, যা ইভির মা লিখেছিলেন। যে ইভিকে খুঁজে পাবে সে যেন তার যত্ন নেয়। আসলে যখন সেই রোগ ছড়িয়েছিল তখন ইভির বাবা তাকে শারীরিকভাবে হয়রানি করত, যা তার মনে গভীর প্রভাব ফেলেছিল। তাই সে সবাইকে দেখেই ভয় পেয়ে যায় এবং একদিন ইভির মা নিজেই তার বাবাকে মেরে ইভিকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। এখন 5 জন মিলে ইভিকে তাদের পরিবারে অন্তর্ভুক্ত করে নেয়। শীঘ্রই এমারও তৃতীয় সন্তান জন্ম হয়, যার নাম তারা জোয়া রাখে, কারণ তাদের পরিবার বাড়তেই যাচ্ছিল। তারা আগামী 1 বছর পর্যন্ত সুখে শান্তিতে একসাথে থাকে। একদিন তাদের কাছে কারো আসার সংকেত পাওয়া যায়, তাই সব বাচ্চাদের ঘরে যেতে বলে। সব প্রাপ্তবয়স্করা বন্দুক নিয়ে দেখতে যায় যে এটি কে। তারা দেখে যে এটি আরও একটি সার্ভাইভারের দল, যারা শহরে ইশের ঠিকানা দেখে এসেছিল। এখন এই দলে ছিল মলি, জিন, ইজরা এবং তাদের ছেলে রাফ। তাই এখন তারা তাদেরও তাদের সাথে নিয়ে আসে। মলি প্রকাশ করে যে তারা গত 8 বছরে মাত্র 4 জন জীবিত লোক দেখতে পেয়েছে, কিন্তু তাদের কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না, তারা ঘুরে বেড়াচ্ছিল। তাই এমা বলে এটাই এখন তাদের বাড়ি। এখানে এমনিতেও সম্পদের কোনো অভাব নেই। তারা একসাথে মিলে একটি নতুন সমাজ তৈরি করতে পারে। এখন এই নতুন গ্রুপে মলি একজন ডাক্তার ছিলেন, অর্থাৎ যদি কোনো সদস্য আহতও হয় তবে গ্রুপে একজন ডাক্তার থাকা তাদের জন্য খুব কাজে আসবে। পরের দিন ইশ নতুন সদস্যদের নিয়ম বোঝাতে শুরু করে। এখন যেহেতু শহর এবং জঙ্গলে কোনো সীমানা অবশিষ্ট নেই, তাই অনেক সময় বন্য জন্তু জানোয়ার তাদের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। তাই যখনই তারা বাইরে শহরে সরঞ্জাম নিতে যাবে তখন তাদের অস্ত্রশস্ত্র এবং কারো না কারো সাথে যেতে হবে। সব প্রাপ্তবয়স্করা আজ একসাথে শহরের অন্য কোণায় চলে আসে, যেখানে একটি হাসপাতালও ছিল এবং মলি একজন ডাক্তার হওয়ার কারণে এখান থেকে অনেক ওষুধপত্র নিতে পারবে। এখন তারা প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম নিয়ে আবার বাড়িতে ফিরে আসে। এখানে নতুন সদস্য জিন একজন গায়িকা ছিলেন, তাই তিনি সবার জন্য গান পরিবেশন করেন। জিন এছাড়াও তার প্রেমিক ইজরার সাথে গর্ভবতীও ছিলেন। এদিকে আজ জর্জ এবং মারিনাও এত বছর পর প্রথমবারের মতো শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এখন আগামী মাসগুলিতে জিন এবং মারিনা দুজনেই এক একটি সন্তানের জন্ম দেন এবং এখন এভাবেই ধীরে ধীরে 14 বছর পেরিয়ে গেছে। ইশ এবং এমা প্রথম দম্পতি যারা পরিবার শুরু করেছিলেন। এখন তাদের পরিবার অনেক বড় হয়ে গেছে। তারা আজ তাদের সবচেয়ে বড় মেয়ে হেদারের জন্মদিন উদযাপন করছিল। এখানে ইশ এখন তার গ্রুপের সব বাচ্চাদের পড়ায় যাতে তারা আগের পৃথিবীরও সবকিছু জানতে পারে। আগের পৃথিবী যা সমৃদ্ধ ছিল, সেখানকার সমাজ কিভাবে কাজ করত, আর ভবিষ্যতে তাদেরই পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই ইশ বাচ্চাদের সবকিছু জোরে ঝড় এসেছিল। তখন তারা লক্ষ্য করে যে তাদের কুকুর লাকি তো বাড়িতে নেই। ইশ দ্রুত তাকে খুঁজতে যায় এবং দেখে যে লাকি বেচারা একটি গাছের নিচে চাপা পড়ে মারা গেছে। ইশ এতে খুব দুঃখিত হয়, কারণ লাকি তার সাথে তখন মিলেছিল যখন সে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছিল। লাকি এমারও আগে থেকে তার সাথে ছিল, তাই তারা লাকির জন্য তাদের বাগানে একটি সমাধি তৈরি করে। সে গ্রুপের প্রথম সদস্যের মর্যাদা পায়, যার কারণে তাদের এই গ্রুপ শুরু হতে পেরেছিল এবং তারপর সময়ের সাথে ইশের পরিবারের সদস্য বাড়তেই থাকে। এখন আজ যখন ইশ তার বাচ্চাদের দেখছিল, তখনই একটি বন্য সিংহ তাদের বাড়িতে ঢুকে আসে। ইশ বাকি বাচ্চাদের বাঁচানোর জন্য তার সামনে চলে আসে এবং বাকিরা তাকে বাঁচাতে আসার আগেই সেই সিংহ ইশকে মারাত্মকভাবে ক্ষতবিক্ষত করে চলে যায়। ডাক্তার মলি দ্রুত বাকিদের সাথে ইশকে বাঁচানোর চেষ্টা করতে থাকেন। ভাগ্যক্রমে তাদের কাছে সমস্ত ওষুধ ছিল এবং মলির সময় মতো পদক্ষেপ নেওয়ার ফলে তারা ইশের জীবন বাঁচাতে পারে। এমাও বন্দুক নিয়ে গিয়ে সেই সিংহটিকে মেরে ফেলে, যাতে সে আবার তাদের অন্য কোনো সদস্যের ওপর আক্রমণ না করে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইশ এখন আবার হাঁটতে শুরু করে এবং এখন 17 বছর পূর্ণ হওয়ার পর
বাচ্চারাও বড় হয়ে গেছে। ইশ তার ছেলে জো এবং অ্যালেক্সকে সার্ভাইভালের সমস্ত কৌশল শেখায়। এদিকে ইজরার বড় ছেলে রাফ এবং ইশের বড় মেয়ে হ্যাদার একে অপরকে পছন্দ করতে শুরু করে। তারা প্রায়ই একসাথে থাকতো এবং তারা তাদের পরিবারকে বলে একা বাইরের দুনিয়া দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাকি লোকেরাও জানতো যে তাদের নিজেদের মধ্যেই জনসংখ্যা বাড়াতে হবে, তাই এতে কারো আপত্তি হয় না এবং তারা দুজনকে গাড়িতে অস্ত্র এবং রেশন দিয়ে দুনিয়া ঘোরার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু এখন আগামী সময়ে তাদের জলের অভাব দেখা দিতে শুরু করে এবং কাছের বাঁধের কাছে গিয়ে তারা বুঝতে পারে যে বাঁধের সমস্ত জল শেষ হয়ে যাচ্ছে। আসলে মানুষ হঠাৎ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আবহাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ বদলে যায়, যার কারণে এখন গত কয়েক মাস ধরে বৃষ্টি হয়নি। অর্থাৎ গ্রুপের কাছে জল নিয়ে বড় সমস্যা তৈরি হবে। তখনই তাদের দিকে আরও 2টি গাড়ি আসতে দেখা যায়, অর্থাৎ আরও সার্ভাইভার। তাই তারা দ্রুত তাদের বাড়িতে এসে সবাইকে সতর্ক করে। কে জানে এই নতুন সার্ভাইভাররা বিপজ্জনক হতে পারে এবং তাদের কাছ থেকে তাদের বাড়ি ছিনিয়ে নিতে এসেছে। আসলে এই গ্রুপটি ছিল চার্লির এবং সে প্রকাশ করে যে তারা এখানে তেলের চুক্তি করতে এসেছে। আসলে তাদের কাছে একটি ড্রিল মেশিন ছিল, যা দিয়ে তারা মাটিতে ড্রিল করে ইশের গ্রুপের জন্য হ্যান্ড পাম্প লাগিয়ে দেবে এবং তারা জল পেতে থাকবে। কিন্তু এর বিনিময়ে তাদের সমস্ত তেল চাই, যাতে তারা এখান থেকে ড্রাইভ করে 500 মাইল দূরে অন্য অংশে যেতে পারে। এখন ইশের গ্রুপের কাছে এমনিতেই জলের অভাব ছিল, তাই তারা এই প্রস্তাব মেনে নেয়। এমনিতেও তারা তেল দিয়ে কি করবে, তাই ইশের কথা অনুযায়ী এখন চার্লির গ্রুপের লোকেরা একটি জায়গায় ড্রিল করা শুরু করে। এই প্রক্রিয়াতেও এমনিতেই কয়েকদিন লাগার কথা ছিল, তাই ততক্ষণ পর্যন্ত চার্লির গ্রুপ তাদের ভ্যানেই থাকবে। এদিকে ইশ সময়ের সাথে সাথে এটাও লক্ষ্য করে যে চার্লি ততটা সরল নয়, সে সম্পদের জন্য অনেক সার্ভাইভারকে মেরেছে। এবং এই সব জানার পর ইশ তার গ্রুপকে একান্তে বলে যে তাদের চার্লি থেকে সাবধান থাকতে হবে এবং সেই সাথে তাদের এই বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এমা বলে যে এমনিতেও ড্রিল সম্পূর্ণ হলেই তারা চলে যাবে, তাই তাদের বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। আগামী 2 দিন ধরে ড্রিলিং চলতে থাকে এবং অবশেষে 4 দিন পর তারা নিচ থেকে জল বের করতে পারে। এতে সবাই খুশি ছিল এবং ইশ চার্লিকে বলে যে এখন তাদের চুক্তি সম্পূর্ণ হয়েছে, তারা তাদের সমস্ত তেল নিয়ে এখান থেকে যেতে পারে। রাতে সবাই একসাথে হয়ে উদযাপন করে। যদিও ইশ চিন্তিত ছিল, কারণ চার্লি খুব বিপজ্জনক এবং মনে হচ্ছিল না যে সহজে এখান থেকে চলে যাবে। এখন রাতে সবার ঘুমিয়ে যাওয়ার পর ইশ বাইরে থেকে কারো চিৎকার করার আওয়াজ শুনতে পায় এবং সে বাইরে এসে দেখে যে চার্লি একটি রুম থেকে বেরোচ্ছে আর বাইরে তার সঙ্গী সাইলাস পাহারা দিচ্ছিল, যাতে সে তাকে কারো আসার ইঙ্গিত দিতে পারে। ইশ দ্রুত দৌড়ে সেই রুমে দেখতে যায়, যেখানে ভেতরে ইভি কাঁদছিল। সে জানায় যে চার্লি তার সাথে জোর জুলুম করেছে। ইশ দ্রুত তার গ্রুপকে একত্রিত করে সব জানিয়ে দেয়। এখানে বাকি সদস্যরাও জানায় যে চার্লির গ্রুপের কাছে অনেক বন্দুক আছে এবং সে এটাও বলছিল যে সে এখন এখান থেকে কোথাও যাবে না। ইশ বলে যে তাহলে তো তাদের চার্লিকে মেরে ফেলতে হবে, না হলে সে এভাবে তার গ্রুপের লোকেদের হয়রানি হতে দেখতে পারে না। আজ সে ইভির সাথে এমন করেছে, কালকে অন্য কারো সাথে করবে। এখানে বাকি সবাইও ইশের পক্ষে ছিল, তবে তারা এটাও আলোচনা করে যে যখন পৃথিবীতে এমনিতেই মানুষ বেঁচে নেই, তখন কি তাদের চার্লিকে মেরে ফেলা উচিত। কিন্তু ইশের মতে যদি তারা চার্লিকে মেরে ফেলে তবে তার গ্রুপ কিছু করবে না, আর তারা এখন একসাথে চার্লিকে ঘিরে ফেলে এবং তার গ্রুপ জানতে পারার আগেই ইশ পরিকল্পনা অনুযায়ী চার্লিকে মেরে ফেলে। ইশের নিজেও খারাপ লাগছিল যে সে প্রথমবারের মতো কারো জীবন নিয়েছে, কিন্তু তাকে এই সব তার গ্রুপের জন্য করতে হয়েছিল। তারা পরের দিন সকালে চার্লির গ্রুপকে জানায় যে এখন তারা তাদের প্রতিশোধ নেওয়ার কথা না ভাবে। তারা চাইলে এখানেই থাকতে পারে, তবে তাদের কাজে হাত লাগাতে হবে, আর যদি তারা যেতে চায় তবে এখনই চিরকালের জন্য চলে যাক। এখন বাকি সবাই তো এখানেই থাকতে রাজি হয়, কিন্তু চার্লির সবচেয়ে কাছের বন্ধু সাইলাস তাদের ওপর রেগে যায় যে তারা তাদের নেতা চার্লিকে হঠাৎ আক্রমণ করে মেরে ফেলেছে। এখন ইশের গ্রুপ ভয় পেয়ে যায় যে তারা তাদের ওপর আক্রমণ না করে, কিন্তু বাকি সদস্যরা বলে যে তারাও জানতো যে চার্লি খুব খারাপ ছিল, সে নেতা হওয়ার ভুল সুযোগ নিত। সে তো নিজের গ্রুপের বাকি মহিলাদের সাথেও এমনটাই করত, তাই তারা খুশি যে সে মারা গেছে। এখন সাইলাস একাই ছিল যে চার্লির মারা যাওয়ায় খুব দুঃখিত ছিল, তাই ইশ তাকে বাইরে বের করে দেয়। যদিও সাইলাস কিছুক্ষণ পরে ফিরেও আসতে চেয়েছিল, কারণ তার বাকি গ্রুপ তো এখানেই রয়ে গেছে এবং সে বাইরে একা কিভাবে বাঁচবে, কিন্তু চার্লি তাকে ভেতরে আসতে দেয় না, কারণ চার্লির খারাপ কাজগুলিতে সাইলাসও তাকে সমর্থন করেছিল এবং শাস্তিস্বরূপ তারা তাকে এখান থেকে বের করে দিচ্ছে। এখান থেকে সময় আরও এগিয়ে যায়। এখন পুরো 20 বছর পেরিয়ে গেছে। এই বছরগুলির পরে দুনিয়া এখন পুরোপুরি বদলে গেছে। এখন গ্রুপের সব বাচ্চারা মিলে একটি
নতুন প্লেন তৈরির ওপর পরীক্ষা করছিল। ঈশের ছেলে এটাও বলে যে আগামী কিছু সময়ের মধ্যে তারা এটিকে নিখুঁত করে নেবে, যাতে তারা পাহাড় থেকে সহজে নিচে নামতে পারে। কিন্তু এখন আগামী কয়েক দিনের মধ্যে গ্রুপের অনেক সদস্য অসুস্থ হতে শুরু করে। তারা দ্রুত বুঝতে পারে যে গ্রুপের অর্ধেকেরও বেশি লোক আবার অসুস্থ হয়ে পড়েছে, এবং তাদের মধ্যে এমনই লক্ষণ ছিল যেমনটা 20 বছর আগে ছড়িয়ে পড়া সেই রোগে ছিল। ডাক্তার মলি এখন এটাও প্রকাশ করে যে যদিও তারা সেই রোগ থেকে মুক্ত হয়ে গিয়েছিল, কিন্তু এখন সময়ের সাথে সেই ভাইরাস আরও বিবর্তিত হয়েছে। যদিও এই নতুন স্ট্রেন ততটা শক্তিশালী নয়, তাই সে এর চিকিৎসা খুঁজে নেবে। তাই বেঁচে থাকা সদস্যরা অসুস্থ লোকেদের যত্ন নেওয়া শুরু করে। এখানে ঈশের ছেলে জো তো আরও খারাপ অবস্থায় ছিল। যেখানে পুরো গ্রুপ এর কারণে চিন্তিত ছিল, ঠিক তখনই একদিন তার বড় মেয়ে হেদার বাড়িতে একা ফিরে আসে, যে রাফের সাথে বাইরের দুনিয়া দেখতে গিয়েছিল। আর সেও এখন তার ট্রিপ সম্পর্কে সব কিছু বলতে শুরু করে। সে এবং রাফ তাদের গাড়ি নিয়ে অনেক শহর পার করে এগিয়ে যাচ্ছিল। তারা প্রতিদিন নতুন জায়গা খুঁজছিল, কিন্তু প্রতিবারই প্রতিটি শহরকে তারা পরিত্যক্ত পেত। তারা চেষ্টা করছিল যে তারা অন্য কোনো সার্ভাইভার খুঁজে পাক, কিন্তু তারা কাউকে পায়নি। তাই একদিন যখন তারা একটি পাহাড়ে ক্যাম্পিং করছিল, তখনই তাদের একজন লোককে দেখতে পায়। হেদার তার পিছনেও যায়, কিন্তু তখন তো সে পালিয়ে যায়। কিন্তু পরে পিছন থেকে এসে সে রাফকে ছুরির মুখে ধরে ফেলে, এবং তারা চিনতে পারে যে এটি অন্য কেউ নয়, বরং সাইলাসই ছিল। সেই সাইলাস যাকে কয়েক বছর আগে চার্লির মৃত্যুর পর ঈশ তার গ্রুপ থেকে বের করে দিয়েছিল। তাই তারই প্রতিশোধ নেওয়ার জন্য সে রাফকে ছুরি মেরে দেয়, যার পরে হেদারকেও তাকে মারতে হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং রাফ মারা যায়। তাকে সেখানেই সমুদ্র সৈকতে কবর দেওয়ার পর হেদার ফিরে আসতে শুরু করে, এবং রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পর সে তার বাকি পথ হেঁটে অতিক্রম করে। এখান থেকে সেও জানতে পারে যে অর্ধেকেরও বেশি সদস্য সেই রোগেই আক্রান্ত হয়েছে, কিন্তু এই ভ্যারিয়েন্ট আগের মতো শক্তিশালী নয়, এবং ডাক্তার মলি এরই চিকিৎসা খুঁজছেন। এখানে তারা ছোট জোয়ের জ্বর কমানোর জন্য তাকে ঠান্ডা জলে শুইয়েও দেয়। যেখানে পরের কয়েক দিনে ডাক্তার মলির ওষুধে বেশিরভাগ সদস্য আবার স্বাভাবিক হয়ে উঠছিল, কিন্তু এই ওষুধ জোয়ের ওপর কাজ করে না, এবং সে তার বাবা মায়ের সাথে শেষবারের মতো কথা বলে মারা যায়। এখন ঈশ এই ঘটনায় একেবারে ভেঙে পড়েছিল। জো ছাড়াও তাদের গ্রুপের আরও 3 জন সদস্য মারা গিয়েছিল। এখন এমা একান্তে ঈশকে বোঝায় যে যখন তাদের কাছে কিছুই ছিল না, তখন কেবল তারা দুজন মিলেই থাকা শুরু করেছিল, এবং এখন তো তাদের কাছে তাদের পুরো গ্রুপ তৈরি হয়েছে, এবং তারাই আগামী সময়ে পৃথিবীকে আবার আবাদ করে দেবে। তাই তাদের সাহস না হারিয়ে গ্রুপের বাচ্চাদের প্রস্তুত করতে হবে। ঈশ এখন একা একটি পাহাড়ে গিয়ে সূর্যোদয় দেখে। সে এখন অনুভব করছিল যে 20 বছর পর পৃথিবী কতটা বদলে গেছে। সে ফিরে গিয়ে তার বাচ্চাদের বলে যে এখন পর্যন্ত তারা ভুল দিকে এগিয়ে যাচ্ছিল। তারা আগের পৃথিবীর মতো হওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখন পৃথিবী আর তেমন নেই। তাই তাদের প্রকৃতির সাথে মানিয়ে চলতে শিখতে হবে। এখন প্রকৃতি তাদের শেখাবে। এখন থেকে তাদের সেটাই শিখতে হবে যা তাদের এই নতুন পৃথিবীতে থাকতে সাহায্য করবে। এবং এখন তারা একসাথে মিলে রেডিও আবার চালু করতে শুরু করে, যাতে তারা নিজেদের মধ্যে একটি যোগাযোগ তৈরি করতে পারে, যেখান থেকে এখন তারা একসাথে মিলে তাদের নতুন মানব সমাজ তৈরি করবে। তারা সামাজিক অনুষ্ঠান রাখবে, যাতে বাচ্চারা জানতে পারে যে কিভাবে মানুষ একটি সামাজিক প্রাণী, যাতে তারা এই নতুন পৃথিবীর নতুন সমাজ শুরু করতে পারে। যেখানে এখন ধীরে ধীরে এই নতুন পৃথিবীর 50 বছর পেরিয়ে গেছে। বৃদ্ধ ঈশ তার নাতিকে বলে যে এই নতুন মানব সভ্যতা তাদেরই বংশধর, যাকে এখন তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই সুখী সমাপ্তির সাথেই এই পুরো সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। সিনে এক্সপ্লেন থেকে এই ধরনের আরও আকর্ষণীয় মুভি এক্সপ্লেনেশন এবং তথ্যপূর্ণ আলোচনা নিয়মিত পেতে আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। ধন্যবাদ।